14 মে দখলদার ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইয়েমেন। আরও জানিয়ে দেব ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর ক্ষমতার দিন শেষের পথে ট্রাম্পের হুঁশিয়ারি। এদিকে যুদ্ধবিরতির শর্তেও গাজায় ইসরায়েলের গোলাবর্ষণ। অন্যদিকে ট্রাম্পের সামরিক হুমকি নিয়ে নাইজেরিয়ার প্রতিক্রিয়া। আরও থাকছে আরএসএফকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার আহ্বান। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবে না ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইয়েমেন। ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারহা বলেছেন, ইয়েমেন ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য গুরুত্বপূর্ণভাবে প্রস্তুত। আল ফারহা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সট্রা বলেন, ইয়েমেন প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণভাবে প্রস্তুত। এটি কোনো প্রচারণা বা সংবাদপত্রের রচনা নয়, বরং বাস্তব পদক্ষেপ নিয়ে, যা প্রতিটি শত্রু ভাবাপন্ন পদক্ষেপকে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত মূল্যবোধে রূপান্তর করবে, ইহুদিবাদী সত্তার উপর চাপ সৃষ্টি করবে এবং জায়নিস্ট যুদ্ধ অপরাধীদের ইতিহাস ও ভবিষ্যৎ বিনষ্ট করবে। তিনি আরো বলেন, আনসারুল্লাহ স্বীকার করে যে জায়নিস্টদের লক্ষ্য একটি একক আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করা এবং যে কোনো প্রতিপক্ষকে বাধ্য করা। ইয়েমেন কোনো অপরাধী হুমকি দেয় না, বরং ঘোষণা করে যে কোনো আগ্রাসনকে ভারী মূল্য দিতে প্রস্তুত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লোহিত সাগরে চলাচল করা ইসরায়েল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি। মাদুরোর ক্ষমতার দিন শেষের পথে ট্রাম্পের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতার দিন শেষের পথে। ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ার মধ্যেই দুদেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। গত 2 নভেম্বর সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসের সাক্ষাৎকারে সম্মেলন নোরা অডনেল ট্রাম্পকে প্রশ্ন করেন, মাদুরো প্রেসিডেন্ট হিসেবে দিন শেষের পথে। জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি তাই মনে করি। তবে তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনাকে নাকচ করে দেন। মার্কিন প্রেসিডেন্ট সম্ভাব্য স্থল হামলার বিষয়ে সরাসরি মন্তব্য না করে বলেন, আমি তা করব এমনটা এখনই বলার ইচ্ছা নেই। গত শুক্রবার ট্রাম্প গণমাধ্যমে প্রচারিত খবর অস্বীকার করে যে যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়েছে। তিনি বলেন, এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যমে দাবি করা হয়, তথাকথিত নার্কো টেররিজম মোকাবেলার অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় সামরিক স্থাপনায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে এবং তা যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। ওয়াশিংটন অভিযোগ করেছে, মাদুরো কার্টেল লে লস সোলের নামের একটি অপরাধী সংগঠন পরিচালনা করেছেন, যা গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী বিশেষভাবে চিহ্নিত সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগর অঞ্চলে অন্তত 14টি হামলা চালানো হয়েছে, যাতে 64 জনের বেশি নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠন ও আইন বিশেষজ্ঞরা এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে কথিত মাদকবাহী নৌকায় মার্কিন হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কি এই হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন এবং জাতিসংঘের পক্ষ থেকে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মাদুরো যুক্তরাষ্ট্রের অভিযোগকে অশালীন ও সম্পূর্ণ ভুয়া বলে আখ্যা দেন। তিনি বলেন, ভেনেজুয়েলা কোকা পাতার উৎপাদক নয়। মার্কিন সামরিক পদক্ষেপকে নতুন ও অন্তত যুদ্ধের পরিকল্পনা বলে উল্লেখ করেন তিনি। যুদ্ধবিরতির শর্তেও গাজায় ইসরায়েলের গোলাবর্ষণ। গাজা সিটি ও খান ইউনিসে সোমবার 3 নভেম্বর আবারও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি সেনারা। অথচ বর্তমানে দুই পক্ষই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে রয়েছেন। ফিলিস্তিনি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েলের ট্যাঙ্ক ও সাজোয়া যানগুলো আবাসিক এলাকায় গুলি চালিয়েছে। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ইউনিটগুলো বিস্ফোরণ ঘটিয়ে কয়েকটি ভবন ধ্বংস করেছে। হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 11 অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 236 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 600 জন আহত হয়েছেন। এই নতুন হামলার সময় ইসরায়েল আন্তর্জাতিক রেডক্রস কমিটির আইসিআরসির কাছ থেকে 3 ইসরায়েলি জিম্মির মরদেহ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। যুদ্ধবিরতির আগে হামাসের হাতে থাকা 251 জন জিম্মির মধ্যে 20 জন জীবিত এবং প্রায় 17 জনের মরদেহ এখনও গাজায় রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। চুক্তি অনুযায়ী প্রতিটি ইসরায়েলি জিম্মির মরদেহ বিনিময়ে ইসরায়েল 15 জন ফিলিস্তিনের মরদেহ
ফেরত দেবে। এখন পর্যন্ত 225টি ফিলিস্তিনি মরদেহ ফেরত দেওয়া হয়েছে, যার মধ্যে 30টি 30 অক্টোবর হস্তান্তর করা হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় সম্পাদিত এই যুদ্ধবিরতি চুক্তিতে ধাপে ধাপে জিম্মি ও বন্দি বিনিময়, সামরিক অভিযান স্থগিত রাখা এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্পের সামরিক হুমকি নিয়ে নাইজেরিয়ার প্রতিক্রিয়া। নাইজেরিয়ার খ্রিস্টানদের উপর গণহত্যার অভিযোগ তুলে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নাইজেরিয়া এসব অভিযোগ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন খবর আল জাজিরার। গত রোববার ট্রাম্প বলেন, ওরা খ্রিস্টানদের গণহারে হত্যা করছে, এটা হতে দেওয়া হবে না। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র নাইজেরিয়ান সেনা পাঠানো বা বিমান হামলার মতো বিকল্প বিবেচনা করছে। এর জবাবে নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিমিয়েবি ইমোমোটিমি এভিয়েনফা বলেন, আমাদের দেশে কোনো খ্রিস্টান গণহত্যা ঘটছে না। সন্ত্রাসীরা ধর্ম নির্বিশেষে মানুষ হত্যা করছে। খ্রিস্টান, মুসলিম, এমনকি ঐতিহ্যবাহী উপাসকরাও নিহত হচ্ছেন। তিনি আরও জানান, নাইজেরিয়া সন্ত্রাস বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় চায়, তবে কোনোভাবেই সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে না। নাইজেরিয়া সরকার স্পষ্ট করে বলেছে, এসব হত্যাকাণ্ড সরকারি অনুমোদনে হচ্ছে না, বরং দায়ী বোকো হারাম, আল কায়দা ও আইএস সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলো, যারা এক দশকেরও বেশি সময় ধরে দেশজুড়ে হামলা চালাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুব ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, নাইজেরিয়া ধর্মীয় সহনশীলতার দেশ। মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তিনি সাম্প্রতিক সময়েই এক খ্রিস্টান জেনারেলকে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দেন। মানবাধিকার সংগঠন ও বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের খ্রিস্টান গণহত্যা দাবি তথ্যভিত্তিক নয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা অ্যাকলেডের তথ্য অনুযায়ী চলতি বছরে নাইজেরিয়া 1923টি হামলার মধ্যে ধর্মীয় কারণে খ্রিস্টানদের লক্ষ্য করে হামলার সংখ্যা মাত্র 50টি। বিশ্লেষক বোলামা বোকারতি আল জাজিরাকে বলেন, এটি যুক্তরাষ্ট্রের ডানপন্থী গোষ্ঠীগুলোর প্রচারিত একটি বিপজ্জনক মিথ। নাইজেরিয়ার সংঘাত ধর্মীয় নয়, এটি রাজনৈতিক ক্ষমতা, ভূমি, জাতিগত ও দস্যুতার জটিল সংঘর্ষ। ওয়াশিংটন ভিত্তিক কাউন্সিল অন ফরেন লিবারেশনের আফ্রিকা বিষয়ক গবেষক এবেনেজার ওবাদারে বলেন, নাইজেরিয়াকে দমন নয়, বরং সহায়তা করা উচিত। মার্কিন আগ্রাসন উল্টো পরিস্থিতি খারাপ করবে। ভয়াবহ হত্যাযজ্ঞ, আরএসএফকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার আহ্বান। সুদানের উত্তর দারফুরের রাজধানী এল ফাশারে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ বিরুদ্ধে ভয়াবহ হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ উঠেছে। শহরটি দখলের পর থেকে গণহত্যা, লুটপাট ও যৌন সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। সুদানের মিসরস্থ রাষ্ট্রদূত ইমাদ এলদিন মুস্তফা আদাওয়াই কারোতে এক সংবাদ সম্মেলনে বলেন, আরএসএফ এল ফাশারে যুদ্ধাপরাধ করছে, যা গণহত্যার সমান। তিনি অভিযোগ করেন, সংযুক্ত আরব আমিরাত ইউএই আরএসএফকে অস্ত্র ও অর্থ সহায়তা দিচ্ছে। তবে আমিরাত এই অভিযোগ অস্বীকার করছে। রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই পদক্ষেপ নিতে হবে। তিনি আরএসএফকে সন্ত্রাসী সংগঠক হিসেবে ঘোষণা করার আহ্বান জানান। পাশাপাশি জানান, ইউএই আলোচনায় থাকলে সুদান শান্তি আলোচনায় অংশ নেবে না। গত সপ্তাহে 1.5 বছর অবরোধের পর এল ফাশার দখল করে আরএসএফ। এটি ছিল উত্তর দারফুরে সেনাবাহিনীর শেষ ঘাঁটি। সরকারি হিসেবে 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে, তবে স্থানীয়দের দাবি সংখ্যাটা আরও অনেক বেশি। প্রায় 62,000 মানুষ শহর ছেড়ে পালিয়েছে। তারা এখন উত্তরাঞ্চলে আল দাব্বা শিবিরে মানবেতর জীবনযাপন করছে। শহর থেকে পালানো এক ব্যক্তি আদম ইয়াহিয়া আল জাজিরাকে বলেন, রাস্তা ভরেছিল মৃতদেহ। আরএসএফ যাকে দেখছে তাকেই গুলি করেছে। পুরুষ, নারী, শিশু কেউ রক্ষা পায়নি। আরেক নারী রাশা জানান, আরএসএফ সদস্যরা তাকে আটক করে যৌন নির্যাতন করেছে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থা সলিদারিতে ইন্টারন্যাশনাল জানিয়েছে, এল ফাশারে এখন কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। শহরে আটকা পড়া 15,000-এর বেশি মানুষ এখনও নিরাপদে সরানো যায়নি। 2023 সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে গৃহযুদ্ধ চলছে। জাতিসংঘ জানিয়েছে, এই সংঘাতে লাখো মানুষ গৃহহীন হয়েছে এবং দেশটি এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখে রয়েছে। ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবে না ট্রাম্প। ইউক্রেনকে এখনই টমাহক ক্ষেপণাস্ত্র দিতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আপাতত ইউক্রেনকে কোনো টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়া হচ্ছে না। তিনি আরও জানিয়েছেন, আপাতত তিনি এমন কোনো চুক্তি বিবেচনা করছে না যা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পেতে সহায়তা করবে। ন্যাটো দেশগুলোর কাছে টমাহক বিক্রির পরিকল্পনার বিষয়ে ট্রাম্প এখনই নীরব ভূমিকা পালন করছেন। ইউরোপীয় দেশগুলো এই অস্ত্র দিয়ে ইউক্রেনকে সহায়তা করবে, কিন্তু ট্রাম্প জানিয়েছেন,
জানিয়েছেন তিনি যুদ্ধ আরও তীব্র করতে চান না। গত রোববার 2 নভেম্বর এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে তার সর্বশেষ মন্তব্য ইঙ্গিত দেয় যে তিনি ইউক্রেনকে এই আধুনিক অস্ত্র দিতে ইচ্ছুক নন। ফ্লোরিডার পাম বিচ থেকে ওয়াশিংটনে যাওয়ার সময় সাংবাদিকদের ট্রাম্পকে জিজ্ঞাসা করেন যে ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তির বিষয়টি তিনি বিবেচনা করেছেন কিনা। এর উত্তরে তিনি বলেন, না, আসলে তা নয়, তবে তিনি বলেছেন যে তিনি তার মন পরিবর্তন করতে পারেন। গত 22 অক্টোবর হোয়াইট হাউসে ট্রাম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাক্ষাতের সময় তারা টমাহক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করেছেন। রুশ গত শুক্রবার বলেন বিষয়টি পর্যালোচনাধীন এবং সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। দীর্ঘপাল্লার এই ক্ষেপণাস্ত্র মস্কো সহ রাশিয়ার গভীরে বিভিন্ন স্থানে আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য অনুরোধ করেছেন, তবে ক্রেমলিন ইউক্রেনকে টমাহক সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে।